মা মারা গেছেন আজ প্রায় 2 বছর কেটে গেছে, কিন্তু কেন জানি না মৃত্যুর এতদিন পরেও মায়ের গন্ধটা সারা বাড়িময় যেন মিশে আছে। যেদিকে যাই শুধু সেই গন্ধই নাকে আসে। না, কোনো মিষ্টি সুঘ্রাণ নয়, এ যেন নাকে জ্বালা ধরিয়ে দেওয়া বিশ্রী এক বোটকা গন্ধ। কেন এমন বলছি? তার কারণ আছে। মারা যাওয়ার আগে তিনি শয্যাশায়ী ছিলেন প্রায় 1 বছর। মোটা সোটা দুর্গা প্রতিমার মতো মায়ের গড়ন, এক পিঠ সাদা চুল। মায়ের হাসিটা ছিল বড্ড মায়াবী। বয়সকালেও এই হাসিটার মায়া যেন এক ফোঁটাও কম হয়নি। তফাৎ শুধু দাঁতগুলোর। ফোগলা দাঁতে যখন মুচকি হাসতেন, ভালোবেসে জীর্ণ আঙুলগুলো দিয়ে পাশে বসে মাথার চুলে বিলি কেটে দিতেন। আহা, যেন স্বর্গসুখ। 50-এর কোঠায় পা দিয়েও নিজেকে সেই 15 বছরের কিশোরীর মতো মনে হতো, যার অস্থির আবদারে একসময় বারে বারে ধমক মিলেছে এখনের এই পাক ধরা জীর্ণ বুড়িটার কাছ থেকে। গত বছর বাবার মৃত্যুবার্ষিকী পালনের পর থেকেই মা কেমন যেন দুর্বল হয়ে পড়েছিলেন মনের দিক থেকে। আর তারপর থেকেই কেমন যেন হয়ে উঠেছিলেন দিন দিন। খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গেল ধীরে ধীরে। কোথাও বেশি আসা যাওয়াও ছিল না এমনিতেই। বাতের ব্যথায় হাঁটা চলাও ছেড়ে দিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে পালঙ্কে শোয়া ছেড়ে দিয়েছিলেন। প্রথম প্রথম মাটিতে শুয়েই কাটিয়ে দিতেন। কিছু বললে কথা শুনতেন না। ধীরে ধীরে বাবার শোকটা যেন বেড়েই চলেছিল। একসময় আমাদের 2 বোনের অনুরোধে মাটিতে আর শুতেন না, কিন্তু পালঙ্কতেও কেউ শোয়াতে পারেনি। অবশেষে বাড়িতে একটা নতুন তক্তপোষ বানিয়ে দিয়েছিলাম মায়ের জন্য। শেষ দিন অবধি সেটাতেই শুয়েছিলেন। মায়ের হয়তো বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। অমন লক্ষ্মী প্রতিমার মতো চেহারাটা দিন দিন যেন কঙ্কালসার চামড়ার আবরণে পরিণত হয়ে উঠছিল। দেখেও কিছু করার ছিল না। ডাক্তার কাকু মাঝে মাঝে এসে চেক আপ করে যেতেন। উনিই বলে দিয়েছিলেন, এই রোগ কোনোভাবেই সারাতে পারবে না তোমরা, যদি না উনি নিজের থেকে সেরে উঠতে চান। অনেক কেঁদেছিলাম সেদিন। জীবনের একমাত্র অবলম্বন, সেটাও হারাতে বসেছি এই ভেবে। চোখের জল যেন বাঁধ মানতে চায়নি সেদিন। স্বামীর মৃত্যুর পর বাবা মায়ের বাড়িতে এসে বয়সকালে নতুন করে জীবন শুরু করি আবার। সন্তান সুখ ভগবান দেননি, তাই পিছুটানো ছিল না। দ্বিতীয়বার বিয়ের ভাবনা কোনোদিন কল্পনাই করিনি। বাবা যেবার মারা গেলেন, মাথার উপরে মায়ের হাতটা আছে, বাকি জীবনটা মা মেয়েতে কাটিয়ে দেব, এটাই ভেবেছিলাম। কিন্তু মা আজ শয্যাশায়ী। শুয়ে শুয়ে পিঠের নিচে ফোসকা পড়ে গেছে, ঘায়ে ভরে গেছে গোটা শরীর। উঠতে পারেন না, মলমূত্র তাই সব বিছানাতেই। 1 মাসের শিশু যেমন, মায়ের অবস্থাও ঠিক সেরকম। তফাৎ শুধু একটাই, শিশুকে মা কোলে নিয়ে যত্নে রাখতে পারে, কিন্তু এই 70 বছরের বৃদ্ধাকে আমি একা মহিলা কোলে নিয়ে সব কাজ কি করতে পারি? বাবার মৃত্যুর পর পেনশনটুকুতে সংসারই চলে না ভালো করে। তার উপর মায়ের এই শারীরিক অবস্থায় ডাক্তার, ওষুধ, খরচ চালানোর জন্য সকাল সন্ধ্যা 2টা করে টিউশনি পড়াই। আগে বাচ্চাগুলো বাড়িতেই আসতো পড়তে, কিন্তু ইদানিং মায়ের ঘর থেকে দুর্গন্ধ সারা বাড়িময় যেন খেলে বেড়ায়। বমি, পায়খানা আর পেচ্ছাবের একটা বিশ্রী বিকট গন্ধ অনবরত বয়ে বেড়ায় এই 4 দেওয়ালের মাঝে। মাকে পরিষ্কার করার জন্য কোনো আয়া রাখার সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমার নেই, তাই মায়ের সব দায়িত্ব আমারই। এখন রাত্রিবেলা মাঝে মাঝে উঠে আর্তনাদ করে। আমি ভয়ে পাশের ঘরে ঘুমোতে পারি না। মায়ের পাশে একটা দড়ির খাটে বিছানা করে শুয়ে থাকি, যদি মাঝরাতে মানুষটার কোনো দরকার হয় তাই। মলমূত্র যতই পরিষ্কার করি না কেন, গন্ধ যেন যেতেই চায় না। ইদানিং মায়ের গায়ের ঘায়ে পোকা ধরেছে। আমি সাধ্যমতো উঠিয়ে পরিষ্কার করি, কিন্তু একা একা পেরে উঠি না। ছোটকে অনেকবার ফোন করে আসতে বলেছিলাম, কিন্তু মেয়ের পরীক্ষা, স্বামী অসুস্থ, এসব বলে প্রতিবারই সরে গেছে দায়িত্ব থেকে। না, আর ডাকি না ওকে, ওরও তো সংসার আছে। সান্ত্বনা দিই নিজের মনকে, যা করার একাই করব। আমার বাবা তার কোনো পুত্র সন্তান নেই বলে মাঝে মাঝে বড় আক্ষেপ করতেন,
কিন্তু মা সবসময় বলতেন, তোমার 2 মেয়ে ছেলের অভাব পূর্ণ করবে, মিলিয়ে নিও কথাখানা। বাবা বেঁচে থাকতে কথা মেলাবার সুযোগ পাননি। হুট করে স্ট্রোকে মারা গেলেন একদিন দুপুরবেলা। তাই কোনো কিছুই দেখার আর সময় পাননি তিনি। মা এখন কথা মেলাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি যে প্রতিনিয়ত মিলিয়ে চলেছি সেই খবর হয়তো আমি ছাড়া আর কেউ জানে না। মা যেদিন ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কেন জানি না ইশারায় সন্ধ্যাবেলায় ডাকলেন আমায় শেষবারের মতো। হাতটা বুলিয়ে দিয়েছিলেন মাথায়, আধ বোঝা চোখে শুষ্ক মুখটায় অনেক কষ্টে বলেছিলেন, জল। আমি সঙ্গে সঙ্গে পাশে থাকা গ্লাস থেকে চামচে করে জল নিয়ে মায়ের মুখে অল্প দিয়ে বলেছিলাম, এমন কেন করছো মা, তোমার কি কষ্ট হচ্ছে? ফোগলা হাসিটা সেই শেষবারের মতো দেখব কে জানতো তখন। ডাক্তার কাকুকে তখনই ফোন করে ডেকে পাঠাই। উনি এসে বলেন, চিন্তা করো না, ঈশ্বরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। সারা রাত ঘুমোয়নি সেদিন। মা রাতে আর কোনো কথাই বলেননি। আমি সারা রাত খাটে বসে কাটিয়ে দিয়েছিলাম। ভোরের দিকে হয়তো চোখের পাতাটা একটু লেগে এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়ির হুইসেলের শব্দে। প্রতিদিন মায়ের জমিয়ে রাখা নোংরা আবর্জনাগুলো এই গাড়িতেই ফেলে আসি ভোরবেলা। কিন্তু আজ যেন সব অন্যরকম। ভীষণ থমথমে পরিবেশ ঘরটায়। মাকে ডাকলাম শেষবারের মতো, মা। কোনো উত্তর নেই। অন্যদিনও থাকে না, কিন্তু হাতে পায়ের সঞ্চালনে বুঝতে পারি জেগে আছেন। আজ যেন সব চুপচাপ। মায়ের মুখের কাছে মুখটা নামিয়ে চাপা কান্না ভেজানো গলায় আবারও ডাকলাম, মা। না, আর হয়তো কখনো সাড়া দেবে না এই মানুষটা। এটা বুঝতে বেশি সময় লাগেনি। নিথর দেহখানা যেন মুক্তি চাইছিল। অনেকদিন ধরেই যেন এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তিনি। বাবা হয়তো এতক্ষণে চলে এসেছেন তার অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি যে বড় একা হয়ে গেলাম মা। আজ 2 বছর কেটে গেছে। মায়ের বোটকা গন্ধটা আজও নাকে আসলে মনটা আনচান করে ওঠে। মৃত্যুর জন্য কত অধীর অপেক্ষা করেছে মানুষটা, সেটা হয়তো আমি ছাড়া আর কেউ জানে না। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের গন্ধটা হয়তো বাড়িটা থেকে আপনা আপনি চলে যাবে, কিন্তু যতদিন নাকে অনুভব করি মাকেই যেন খুঁজে পাই বারবার। মায়ের গন্ধ বুঝি এরকমই হয়? জানা নেই।